রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং একই হামলায় নিহত তার পরিবারের 4 সদস্যের রাষ্ট্রীয় জানাজা ও জানাজার নামাজে অংশ নিয়েছেন কয়েক মিলিয়ন মানুষ। রাজধানী তেহরানের প্রধান সড়ক, চত্বর ও জানাজার নির্ধারিত স্থান ভোর থেকেই শোকার্ত মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। কালো পোশাক পরিহিত লাখো মানুষ হাতে ইরানের জাতীয় পতাকা ও শোকের প্রতীক বহন করে শেষ শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। একই হামলায় তার পরিবারের আরও 4 সদস্য প্রাণ হারান। নিহতদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজার আয়োজন করা হয়, যেখানে সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার, ধর্মীয় নেতা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানাজার পুরো আয়োজন জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তেহরানের গুরুত্বপূর্ণ সড়কগুলো যান চলাচলের জন্য বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। শোকযাত্রায় অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং নিহত নেতার আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিশোধ এবং জাতীয় ঐক্যের বার্তাও তুলে ধরা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাজার দিন সামরিক সংযম বজায় রাখার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, শেষকৃত্যের পুরো সময় কোনো পক্ষই অপর পক্ষের উপর গুলি চালাবে না। ট্রাম্প আরও জানান, জানাজা ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা আবারও শুরু হবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির জন্য অকল্পনীয় সংখ্যক ইরানি জনগণ উপস্থিত এবং তাদের কান্না ডোনাল্ড ট্রাম্পকে বিস্মিত করেছে। গতকাল এক্সিওসের সাক্ষাৎকারে তিনি বলেছেন, খামেনির জানাজায় ইরানিদেরকে কাঁপতে দেখে আমি অবাক হয়েছি। যেহেতু আমার ধারণা ছিল ইরানিরা তাকে ঘৃণা করে, তবে এরপরেই তার স্বভাব সুলভ ভঙ্গিতে যোগ করেন, কে জানে এগুলো হয়তো ফেক অস্ত্র। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন খামেনির মৃত্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইরান ইতিমধ্যে এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার বলেছেন, এই হামলার জবাব যথাসময়ে দেয়া হবে। অন্যদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। বিশ্লেষকদের মতে, একদিকে শোকানুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরছে তেহরান, অন্যদিকে ওয়াশিংটনের আলোচনার ইঙ্গিত নতুন কূটনৈতিক সম্ভাবনারও ইঙ্গিত বহন করছে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং জানাজা শেষে ইরানের পরবর্তী পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে অবস্থানরত রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের জন্য হরমুজ প্রণালী এমন একটি কৌশলগত সম্পদ যার গুরুত্ব কার্যত পারমাণবিক অস্ত্রের সমতুল্য। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের হাতে আরও একটি ব্যাকআপ অস্ত্র রয়েছে, সেটি হল বাব আল মান্দেব প্রণালী। ইয়েমেন, জিবুতি ও এরিত্রিয়ার মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত। মেদভেদেভ সতর্ক করে বলেন, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে তাহলে এই কৌশলগত সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। যদিও তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি সেখানে গড়াবে না, তবুও অঞ্চলের সংঘাত উস্কে দিতে আগ্রহী দেশগুলোর প্রতি তিনি বার্তা দিয়ে বলেন, এমন সম্ভাবনার বিষয়টি তাদের অবশ্যই মনে রাখা উচিত। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান সমর্থিত ইয়েমেনের হুথি আন্দোলন ইতোমধ্যেই বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। গত 8 জুন হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা ঘোষণাও করে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মান্দেবেও উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্রপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আগে তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং হামাসের পক্ষ থেকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। দারবিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজা সংকট মোকাবেলার ভূমিকার কঠোর সমালোচনা করে একে বিপর্যয়কর বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের সময় তেহরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি হামাস প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আরাকচি হিজবুল্লাহর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও লেবাননের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফনেইশ। তিনি সংগঠনটির মহাসচিব নাইম কাসিমের পক্ষ থেকে খামেনির মৃত্যুতে সমবেদনা জানান। ফনেইশ লেবাননের প্রতি ইরানের সমর্থনের জন্য তেহরানকে ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে আরাকচি হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং নিহত সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের আলোকে লেবাননের যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশপ্রেম, ইতিহাস ও রাজনৈতিক বার্তার সমন্বয়ে বক্তব্য দিয়েছেন। তিনি এ দিনটিকে সবচেয়ে আনন্দময় ও গৌরবময় মাইলফলকগুলোর একটি বলে অভিহিত করেন। বজ্রঝড়ের আশঙ্কায় ন্যাশনাল মল থেকে প্রায় 2 ঘণ্টার জন্য দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হলেও পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনা সদস্য এবং ভিয়েতনাম যুদ্ধে স্পেশাল ফোর্সের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ কর্মকর্তা সহ কয়েকজন প্রবীণকে সম্মান জানান। অনুষ্ঠানে আব্রাহাম লিঙ্কনের কফিনে ব্যবহৃত পতাকা এবং রাইট ভ্রাতৃদ্বয়ের উড়োজাহাজে উড়ানো ঐতিহাসিক পতাকাও প্রদর্শন করা হয়। তবে ঐক্যের বার্তার পরিবর্তে ট্রাম্প তার ভাষণে রাজনৈতিক বিষয়ও তুলে ধরেন। তিনি সেভ আমেরিকা অ্যাক্ট এর পক্ষে সমর্থন জানান, দ্বিতীয় সংশোধনী অনুযায়ী অস্ত্র বহনের অধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং কমিউনিজম বিরোধী বক্তব্য দেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এসব বিষয় তার রাজনৈতিক প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনুষ্ঠানে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেন তার নির্বাচনী সমাবেশে নিয়মিত অংশ নেওয়া সঙ্গীত শিল্পীরা। তাদের মধ্যে লি গ্রিনউড গড ব্লেস আমেরিকা পরিবেশন করেন। ট্রাম্প বলেন, আমরা সবসময় শীর্ষে থাকব, আমাদের দেশকে কখনো পতন হতে দেব না। তিনি বক্তব্যে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রসিকতাও করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া প্রজন্মকে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম বলে উল্লেখ করেন। এদিকে তীব্র তাপ প্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে কানেকটিকাট, পেনসিলভানিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল বা সময় পরিবর্তন করা হয়। নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ঐতিহাসিক জাহাজের শোভাযাত্রা, সামরিক বিমান প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন করা হয়। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাস উদযাপনে অংশ নেন। ইরানের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে সেবা ফি নেওয়া হবে, তবে এটি কোনো ধরনের টোল নয় বলে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ অবস্থান নেওয়া দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা, জাহাজ চলাচলের তদারকি এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে তেহরান। তিনি বলেন, হরমুজ ইরানের আঞ্চলিক জলসীমার অংশ হওয়ায় সেখানে প্রদত্ত নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে, তবে এটিকে কোনোভাবেই টোল হিসেবে দেখা উচিত নয়। তার ভাষায়, এই অর্থ নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা, জাহাজ পর্যবেক্ষণ এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবেলায় ব্যয় করা হবে। রাষ্ট্রদূত আরও বলেন,
সাম্প্রতিক সংকটকালে যেসব দেশ ইরানের পাশে ছিল তাদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করা হবে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা অনুযায়ী প্রথম 60 দিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ফি নেওয়া হবে না। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর কী ব্যবস্থা কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের সময়ে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল সীমিত করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং বর্তমানে দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাজধানী তেহরানের রাজপথে ধীরে ধীরে এগিয়ে চলছে কালো কাপড়ে মোড়ানো একটি কফিন। চারপাশে লাখো নয় কোটি মানুষের ঢল। কালো পোশাক পরা শোকাহত মানুষের বুক চাপড়ানোর শব্দ, স্লোগান আর লাল মুষ্টিবদ্ধ হাতের প্রতীক যেন একসঙ্গে মিশে তৈরি করেছে প্রতিরোধের এক ভিন্ন ভাষা। শোক এখানে শুধুই একজন নেতার বিদায় নয়, বরং রাজনৈতিক, আদর্শিক এবং ভূ রাজনৈতিক অবস্থানের প্রকাশ। মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আমাদের অবশ্যই উঠে দাঁড়াতে হবে। এই দৃশ্যকে অনেকেই শুধু একটি রাষ্ট্রনেতার জানাজা হিসেবে দেখলেও সমর্থকদের কাছে এটি একটি জাতির আত্মপরিচয়, প্রতিরোধের দর্শন এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের প্রতীক। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে 28শে ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 36 বছর ইরানের নেতৃত্বে থাকা এই নেতার মৃত্যু শুধু ইরানের রাজনীতিতেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। তার জানাজা তাই কেবল ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকেনি, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতি, ক্ষমতার ভারসাম্য এবং প্রতিরোধের দর্শনকে ঘিরে এক প্রতীকী ঘোষণায়। 7 দিন ব্যাপী এই শোকানুষ্ঠান ইরান ও ইরাকের 5টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের দাবি, এতে অংশ নিচ্ছেন 1.5 থেকে 2 কোটিরও বেশি মানুষ। বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়া ও জর্জিয়ার নেতারা, এমনকি ইউরোপের বিভিন্ন দেশের সাম্রাজ্যবাদ বিরোধী কর্মীরাও এতে যোগ দিয়েছেন। খামেনির মরদেহ তেহরান থেকে কোম, এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা ঘুরে শেষ পর্যন্ত মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে দাফন করা হবে। পশ্চিমা বিশ্বের বহু গণমাধ্যম এই বিশাল শোক সমাবেশকে ভিন্নভাবে দেখছে। তাদের বিশ্লেষণে পশ্চিমা নেতাদের অনুপস্থিতি ইরানের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার প্রমাণ। অনেকে এটিকে ইরানি সরকারের রাজনৈতিক প্রচারণা হিসেবেও আখ্যায়িত করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু মানুষের কাছে এই জানাজা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। তাদের কাছে এটি এমন এক দীর্ঘ ইতিহাসের স্মরণ, যেখানে বিদেশি হস্তক্ষেপ, সামরিক আগ্রাসন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার বারবার অঞ্চলটির ভাগ্য নির্ধারণ করেছে। 1953 সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাতে CIA ও IM-6 এর ভূমিকা, ইরান ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনকে পশ্চিমা সমর্থন, 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসন, লিবিয়া ও সিরিয়ার সংঘাত, এসব ঘটনাকে তারা একই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখে। ইরানের সাবেক এক সংসদীয় নেতা এক বক্তব্যে বলেন, খামেনির সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সেই আধিপত্যকে অজেয় বলে যে ধারণা প্রচলিত ছিল তা ভেঙে দেয়া। এই বক্তব্য সমর্থকদের কাছে খামেনির রাজনৈতিক দর্শনের সারসংক্ষেপ হলেও আলোচকদের কাছে এটি বিতর্কিত। তবে এতে কোনো সন্দেহ নেই যে খামেনির নেতৃত্বে ইরান নিজেকে এমন একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যা পশ্চিমা চাপের মুখেও নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের মতে এর মাধ্যমে ইরানের ক্ষমতার কেন্দ্রে বড় ধরনের ধাক্কা দেয়া সম্ভব হয়েছে। কিন্তু অন্য বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন যে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো এতটাই বিস্তৃত যে একজন নেতার মৃত্যুর মাধ্যমে পুরো ব্যবস্থাকে অচল করে দেয়া সহজ নয়। বরং এমন হামলা নতুন প্রতিরোধ, জাতীয় সংহতি এবং রাজনৈতিক ঐক্যের জন্ম দিতে পারে। খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতিকে অনেকে সেই বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হল আন্তর্জাতিক সম্পর্কের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। পশ্চিমা রাজনৈতিক চিন্তায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা কাঠামোকে গুরুত্ব দেয়া হয়। সেখানে সামরিক অভিযানকে প্রায় জাতীয় নিরাপত্তা বা কৌশলগত প্রয়োজনের আলোকে ব্যাখ্যা করা হয়। কিন্তু বহু দেশের কাছে ইতিহাসের অভিজ্ঞতা ভিন্ন। তাদের কাছে বিদেশি সামরিক হস্তক্ষেপ, অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং সরকার পরিবর্তনের প্রচেষ্টা একটি দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতার অংশ। ফলে একই ঘটনাকে দুই পক্ষ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার আলোকে মূল্যায়ন করে। খামেনির জানাজাকে ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নির্বাচন। এটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন করছে। একই সঙ্গে ইসলামের পবিত্র মহরম মাস চলছে, যে মাসে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত স্মরণ করা হয়। শিয়া মুসলিম সমাজে এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে চিরন্তন সংগ্রামের প্রতীক। ফলে খামেনির জানাজার সঙ্গে কারবালার প্রতীকী সম্পর্ক তৈরি করে সমর্থকেরা এটিকে কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় ও নৈতিক সংগ্রামের ধারাবাহিকতা হিসেবেও তুলে ধরছেন। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন এই জানাজার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল শোককে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার প্রচেষ্টা। সামরিক হামলার উদ্দেশ্য সাধারণত নেতৃত্বকে দুর্বল করা হলেও এমন বিশাল জনসমাগমের মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে কোনো ব্যক্তির মৃত্যুতে আদর্শের মৃত্যু ঘটে না। লাখো মানুষের অংশগ্রহণকে তারা এমন এক সামাজিক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরছে যা অস্ত্র নয়, বরং রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় পরিচয় এবং জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে উঠেছে। এই দৃষ্টিকোণ থেকে জানাজাটি শুধু একটি বিদায় অনুষ্ঠান নয়, বরং প্রতিরোধের ধারাবাহিকতা ঘোষণার একটি মাধ্যম। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও এই ঘটনা নতুন প্রশ্ন তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নিয়মভিত্তিক ব্যবস্থার বৈধতা তখনই কার্যকর থাকে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো একই ধরনের নীতি ও মূল্যবোধে আস্থা রাখে। কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চলে একই ঘটনাকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করা হলে সেই ঐক্যমত্য দুর্বল হয়ে পড়ে। এক পক্ষ যেখানে একটি সামরিক অভিযানে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা দেখে, অন্য পক্ষ সেখানে দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতির ধারাবাহিকতা খুঁজে পায়। ফলে আন্তর্জাতিক সংলাপের ক্ষেত্রেও ক্রমশ সংকুচিত হয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডুইট ডি আইজেনহাওয়ার একসময় সামরিক শিল্প জোটের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। বহু বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সেই সামরিক প্রতিযোগিতা, অস্ত্র ব্যবসা এবং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান ক্ষেত্র। এই প্রেক্ষাপটে খামেনির জানাজাকে কেন্দ্র করে অনেক বক্তা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক নীতির সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘস্থায়ী সংঘাত অস্ত্রশিল্প ও কৌশলগত স্বার্থকে শক্তিশালী করলেও সাধারণ মানুষের জন্য বয়ে আনে ধ্বংস, বাস্তুচ্যুতি এবং মানবিক বিপর্যয়। যদিও পশ্চিমা দেশগুলো এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেদের নিরাপত্তা ও মিত্রদের সুরক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। এই জানাজায় পাকিস্তানের উপস্থিতিও বিশেষভাবে আলোচনায় এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসলামাবাদ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ এবং উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তেহরানে উপস্থিতি অনেকের কাছে বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতীক। আন্তর্জাতিক সম্পর্কের নতুন বাস্তবতায় বহু দেশ আর একক কোনো শক্তির সঙ্গে সম্পূর্ণভাবে নিজেদের যুক্ত রাখতে চাইছে না, বরং বিভিন্ন শক্তিকে
কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। খামেনির লাশ নাজাফ ও কারবালায় নেয়ার সিদ্ধান্তেও গুরুত্বপূর্ণ প্রতীকী অর্থ বহন করে। শিয়া মুসলমানদের কাছে এই দুই শহরের ধর্মীয় মর্যাদা অত্যন্ত উচ্চ। একই সঙ্গে ইরানপন্থী আঞ্চলিক গোষ্ঠীগুলোর জন্য এসব স্থান ঐক্য ও আদর্শিক সংযোগের প্রতীক। সমর্থকদের মতে এর মাধ্যমে এই বার্তা দেয়া হচ্ছে যে একটি নেতৃত্বের মৃত্যুতে পুরো প্রতিরোধ কাঠামো ভেঙে পড়ে না, বরং আদর্শ নেটওয়ার্ক এবং রাজনৈতিক সম্পর্ক বহাল থাকে। খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও নানা জল্পনা রয়েছে। বিভিন্ন মহলে তার ছেলে মুস্তফা খামেনির নাম আলোচনায় এসেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে হামলায় তিনিও আহত হয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না। তবুও এটি স্পষ্ট যে ইরানের নেতৃত্বের প্রশ্ন শুধু একটি ব্যক্তিকে ঘিরে সীমাবদ্ধ নয়, বরং জটিল রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সব মিলিয়ে এই জানাজা বিশ্ব রাজনীতিতে একটি প্রতীকী মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে এটি ইরানের সমর্থকদের কাছে জাতীয় ঐক্য, প্রতিরোধ এবং ধর্মীয় বিশ্বাসের বহিঃপ্রকাশ, অন্যদিকে সমালোচকদের কাছে এটি রাষ্ট্র পরিচালিত রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি অংশ। কিন্তু উভয় পক্ষই স্বীকার করে যে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আন্তর্জাতিক শক্তির ভারসাম্য এবং বৈশ্বিক রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন আলোচনা শুরু করেছে। খামেনি আর জীবিত নন, কিন্তু তাকে ঘিরে যে বিতর্ক, যে রাজনৈতিক উত্তরাধিকার এবং আদর্শিক বিভাজন তৈরি হয়েছে তা আগামী বহু বছর আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করতে পারে। তেহরানের রাজপথে উঁচিয়ে ধরা লাল মুষ্টিবদ্ধ হাত, কোটি মানুষের শোকযাত্রা এবং প্রতিরোধের স্লোগান সেই বাস্তবতারই শক্তিশালী প্রতীক হয়ে ইতিহাসে স্থান করে নিচ্ছে। ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষের যে কোনো ভুল হিসাব বা আগ্রাসী পদক্ষেপের জবাবে চূর্ণ বিচূর্ণ ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো হবে। রোববার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির জানাজার নামাজের অনুষ্ঠানের ফাঁকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরম মিনিয়া। তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করছে এবং এক্ষেত্রে একটি মুহূর্ত নষ্ট করা হবে না। তার ভাষায়, শত্রুরা যদি আবার কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী জবাব দেবে। একই সাক্ষাৎকারে তিনি আয়াতুল্লাহ খামেনির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, জনগণের এই অভূতপূর্ব উপস্থিতি মুসলিম বিশ্বকে নতুনভাবে জাগ্রত করবে এবং বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, শহীদ নেতার রক্ত এবং জনগণের ঐক্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে এবং বিশ্বকে নিপীড়ন ও আগ্রাসনের হাত থেকে মুক্ত করার পথ সুগম করবে। শুক্রবার শুরু হওয়া খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ইতোমধ্যে তেহরান জুড়ে বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। এরপর কুম, ইরাক ও সর্বশেষ মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে এই বহুদিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে তেহরানে দেশটির সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। শনিবারের এই আনুষ্ঠানিকতায় লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইসলামিক জিহাদ এবং ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গেও পৃথক বৈঠক করেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হামাস জানায়, তাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান মোহাম্মদ দারবিশ। প্রতিনিধি দলের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা ছিলেন। অন্যদিকে হিজবুল্লাহর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফনিশ। তার সঙ্গে নিহত ও আহত সদস্যদের পরিবারের প্রতিনিধিরাও ছিলেন। এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল নাখালা এবং ইয়েমেনের হুথি আন্দোলনের জ্যেষ্ঠ নেতা ধাইফ আল্লাহ আল শামিও জানাজা অনুষ্ঠানে অংশ নেন। দীর্ঘদিন ধরে ইরান, হামাস, হিজবুল্লাহ, হুথি এবং ইরান
ইরাক ভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আসছে। তেহরান এই জোটকে প্রতিরোধ ঐক্য বা এক্সিস অফ রেজিস্ট্যান্স নামে অভিহিত করে। তবে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশ হামাস, হিজবুল্লাহ ও হুথি আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এসব গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে হামাসের তৎকালীন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গেলে সেখানে এক ইসরায়েলি অভিযানে নিহত হন। এর আগে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 86 বছর বয়সী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য এবং ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখো মানুষ জড়ো হয়ে 4 দশকের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী খামেনিকে শেষ বিদায় জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং তার শাহাদাত বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ঐক্যের চেতনা জাগিয়ে তুলেছে। ইমাম খামেনি প্রতিরোধের চিরন্তন নেতা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি সারা জীবন মুসলিম উম্মার ঐক্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন। বক্তৃতা, প্রবন্ধ ও গ্রন্থের মাধ্যমে তিনি মুসলিমদের মধ্যে সংহতি ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। পেজিশকিয়ান বলেন, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর তার চিন্তা, আদর্শ ও বার্তা আরও শক্তিশালীভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং কোটি কোটি মুসলিমকে সত্য, ন্যায় বিচার ও প্রতিরোধের পথে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, আল্লাহর পথে চলা নেতাদের চিন্তা ও বার্তা শাহাদাতের মাধ্যমে কখনো শেষ হয়ে যায় না, বরং তা জীবন্ত থেকে পরবর্তী প্রজন্মকে সত্য, ন্যায় ও প্রতিরোধের পথে এগিয়ে যেতে পথ নির্দেশ দেয়। ইরানের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, ইসলামী বিশ্বের শত্রুরা মুসলিম দেশগুলোকে দুর্বল করার লক্ষ্যে বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও প্রভাবশালী ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা করছে। তিনি বলেন, বর্তমানে ইসরায়েল প্রকাশ্যে এই ব্যক্তিদের হত্যার কথা বলছে, অথচ আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর উচিত ছিল এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা, কিন্তু বাস্তবে তারা নীরব রয়েছে এবং রাজনৈতিক ও লজিস্টিক সহায়তার মাধ্যমে এসব কর্মকাণ্ডকে পরোক্ষভাবে সমর্থন করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে আয়াতুল্লাহ খামেনির স্মরণে ইরানের সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও জনসমাগমমূলক কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেহরান, কোম, ইরাক এবং তার জন্মস্থান মাশহাদে ধারাবাহিকভাবে জানাজা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সরকারপন্থী বাহিনীর অন্তত 14 সদস্য নিহত হয়েছেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক সামরিক কর্মকর্তা আজ এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তার বরাতে জানা যায়, শনিবার ভোরে হোদেইদার দক্ষিণে হাইস জেলায় কয়েক ঘণ্টাব্যাপী তীব্র সংঘর্ষ হয়। হুথি যোদ্ধারা সরকারপন্থী বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে সরকারপন্থী বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং হামলা প্রতিহত করার দাবি করে। সামরিক কর্মকর্তা জানান, সংঘর্ষে হুথি বিদ্রোহীদের পক্ষেও হতাহত হয়েছে, তবে তাদের কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে হুথি গোষ্ঠীর পক্ষ থেকেও এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2015 সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের এই সংঘাত দেশটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে হুথিরা রাজধানী সানা এবং উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল, যার মধ্যে লোহিত সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাও রয়েছে। উত্তর কোরিয়া তাদের নতুন 5000 টন ওজনের বহুমুখী যুদ্ধ জাহাজ কাংকন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা KCNA জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত এই মহড়া সরাসরি তদারকি করেন নেতা কিম জং উন। প্রায় 140 মিটার দীর্ঘ ডেস্ট্রয়ারটি থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় গান এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
হয়। কিম জং উন বলেন, যুদ্ধ পরিস্থিতিতে জাহাজটিতে থাকা বিভিন্ন অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। সফল পরীক্ষার পর তিনি আগামী 2 মাসের মধ্যে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। গত জুনে জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে কিম দাবি করেছিলেন, কাং কন ডেস্ট্রয়ারটি আকাশ প্রতিরক্ষা, জাহাজ বিধ্বংসী, সাবমেরিন বিরোধী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সক্ষমতা নিয়ে নির্মিত হয়েছে। এছাড়া এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণেও সক্ষম বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি উত্তর কোরিয়ার প্রতিরোধ ক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি আরও জোরদারের আহ্বান জানান এবং ভবিষ্যতে 10,000 টন শ্রেণীর নতুন কৌশলগত যুদ্ধ জাহাজ নির্মাণ ও মোতায়েনের পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়োনহাপ সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনাক্ত করেছে। সিওলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে যুদ্ধ জাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সক্ষমতা বিশ্লেষণ করছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।